আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরে যেই প্রতিষ্ঠানটার অ্যাপয়েন্টমেন্টটা সর্বজন গ্রাহ্য ভালো হয়েছে এবং সুনামের সাথে হয়েছে বলে আমরা মনে করছি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতির অ্যাপয়েন্টমেন্ট। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যোগ্যতম বিচারপতি যদি কাউকে বলা হয়ে থাকে, তিনি অবশ্যই সেরকম 2-3 জনের মধ্যে একজন হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, অক্সফোর্ড থেকে আন্ডারগ্র্যাড করেছেন, আমেরিকা থেকে পিএইচডি করেছেন এবং লম্বা সময় ধরে অত্যন্ত সততা, যোগ্যতা, মেধার সাথে উনি এখানে হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করেছেন এবং সবচেয়ে সিনিয়র জাজ ছিলেন তখন। তো তার অ্যাপয়েন্টমেন্টকে ঘিরে আমরা উল্লসিত ছিলাম, আনন্দিত ছিলাম এবং আনন্দিত এখনও আছি। এবং আপনারা দেখেছেন যে উনি শপথ নিয়ে আসার পরে ওনাকে যে রিসেপশন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সেখানে তিনি বাংলাদেশের ইতিহাসের এই নবযাত্রা, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ দেখবার এবং গড়বার যে আশাবাদ তিনি ব্যক্ত করেছেন, সেটা আমরা দেখেছি। সম্প্রতি আমরা দেখেছি গত সপ্তাহে বাংলাদেশের নিম্ন আদালতের যারা জাজরা আছেন, অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে শুরু করে ডিস্ট্রিক্ট জাজ অথবা সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ পর্যন্ত সকল জুডিশিয়াল অফিসাররা ঢাকাতে এসেছিলেন একটা কনফারেন্সে। সেখানে আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল, প্রধান আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি মিসেস জাস্টিস ডক্টর রিফাত আহমেদ উনি বক্তব্য দিয়েছেন। এবং আমরা মনে করি যে ওনাদের সবার বক্তব্যের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়বার যে আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে সেটা ফুটে উঠেছে। বিশেষ করে ন্যায় বিচার এবং আইনের শাসন যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং জুডিশিয়ারি, সেটার একটা অংশ হিসাবে বিচার বিভাগকে ঢেলে সাজাবার যে একটা প্রত্যয়, সেটা আমরা দেখতে পেয়েছি। তো সেই আলোকে এবি পার্টি মনে করছে যে এই প্রধান যে বিচার বিভাগীয় অথবা আইন বিষয়ক কর্মকর্তা এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন, তাদের সাথে করে একমত হয়ে আমাদের পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনা জাতির কাছে দেয়া এবং এটা এই যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে তারা কিভাবে কাজ করবে। তারপরে আপনারা দেখেছেন যে একজন অ্যাপেলেট ডিভিশনের রিটায়ার্ড জাজকে চেয়ার করে একটা বিচার বিভাগীয় সংস্কার কমিটি করা হয়েছে, সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে আজকের আমাদের আয়োজন। তা আমরা প্রথমেই হচ্ছে দেশবাসীর সাথে বিচার বিভাগীয় যে ভোগান্তিগুলো আছে সেটা দেখেন যে বাংলাদেশে এখন প্রায় 43 লক্ষ মামলা ঝুলে আছে। কোনো কোনো মামলার বয়স শতাধিক বছরও আছে, 7-8 প্রজন্ম ধরে মামলা চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে এমন হয় যে আপনার 650-700 পৃষ্ঠার ডকুমেন্টেশন দেখলে এটার আগাগোড়া পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ব্যক্তি জীবনে আপনারা দেখবেন যে 3 প্রজন্ম ধরে মামলা চালাচ্ছেন, এমন অনেক অভিজ্ঞতা আপনাদের মধ্যে আছে। দাদা অথবা বাবা, চাচার আমল থেকে মামলাগুলো চলছে। প্রত্যেক দিন আদালত পাড়ায় গেলে দেখবেন যে মানুষের যে প্রতিদিনকার ভোগান্তি, একটা আদালত পাড়ায় নামার পরে একজন বিচার প্রার্থী জানে না আসলে উনি কোথায় যাবেন, কোন দালানটাতে যাবেন, ওই দালানের কত তলাতে ওনার বিচার পাওনা আছে, কত তলাতে কোন রুমটাতে সে যাবেন। এই রকম অনেক প্রশ্নের মুখোমুখি প্রত্যেক দিন আমাদের বিচার প্রার্থীকে হতে হয়। আপনারা কোর্টে গিয়ে দেখবেন একটু বসবার জায়গা নাই, শত শত মানুষ দাঁড়ায় আছে গরমে, বৃষ্টিতে, ঘামে। অধিকাংশ কোর্ট রুমে দেখবেন ফ্যানগুলো ঠিকভাবে চলছে না, এসি কাজ করছে না, এত বিধ্বস্ত গরম। উকিলদের শরীর থেকে দেখবেন যে দুর্গন্ধ আসতেছে, কারণ এই 46-48 ডিগ্রি তাপমাত্রায় যে কাপড়টা তারা পরে, এটা হইল একটা সাইবেরিয়ান শীতপ্রধান দেশের কাপড়, যেখানে একটা শার্ট পরতে হয়, শার্টের উপরে আবার কোট পরতে হয়, সেই কোটের উপর আবার গাউন পরতে হয়, এই গাউনের কোনা দিয়ে আবার একটা কলার ব্যান্ড পরতে হয়, এই কলার ব্যান্ডের উপরে আবার একটা কাপড়ের তালি দিতে হয়। মানে সব মিলিয়ে একটা বিশ্রী আয়োজন আমাদের এই বিচার ব্যবস্থায় যেটা চলছে। তো সেই জায়গাতে আমরা মনে করছি যে বিচার বিভাগকে কিভাবে জনবান্ধব করা যায়, বিচার বিভাগকে কিভাবে মানুষের দোর গোড়ায় ফিরিয়ে নেওয়া যায়, কিভাবে বিচারটা যেন অবিচারের মাধ্যম না হয়। এর থেকে আরেকটা বড় যেটা অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা হচ্ছে গত 17 বছরে আমরা দেখেছি, সেটা হচ্ছে যে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা, চাঁদাবাজি করা, জেলের ভিতরে ঢুকিয়ে রাখা, তারপরে অত্যাচার নির্যাতন করা, ডিবি অফিসে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা, সেগুলো আমরা দেখেছি। তো এগুলোর সমাধান কিভাবে হবে? এগুলো বারবার রাজনৈতিক দলগুলো থেকেও দাবি করা হচ্ছে যে এগুলোকে করে দেওয়া হোক, বাতিল করা হোক। তো সরকার কি সিম্পলি এইটা কি যে একটা মেসেজ ডিলিট করার মতো, যে আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালাম
আপনাকে এখন এডিট করে দেই অথবা ডিলিট করে দেই, ব্যাপারটা কিরকম? রাষ্ট্র তো এভাবে করতে পারে না। তাহলে রাষ্ট্র এই যে ভোগান্তিগুলো আছে, সংকটগুলো আছে, এই সংকটগুলোকে সে কীভাবে অ্যাড্রেস করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের 14-15 দফার একটা প্রস্তাবনা আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে তুলে ধরছি। আমাদের প্রথম প্রস্তাবনা হচ্ছে যে নির্বাহী বিভাগের যে মাথা ব্যথা আছে, নাক গলানোর খাইসলত আছে বাংলাদেশের জুডিশিয়ারিতে, যেটা মাজদার হোসেন মামলার মধ্য দিয়ে 2007-08 আলাদা করা হয়েছে, পৃথক করা হয়েছে কাগজপত্রে, কিন্তু এটা এখনো পুরোপুরি পৃথক হয়নি। তাহলে এই পৃথক হওয়ার জন্য একটা বড় জায়গা হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে একটা সচিবিক দপ্তর দরকার, একটা সচিবালয়, একটা ফ্রেমওয়ার্ক দরকার, কাঠামো দরকার। একটা মন্ত্রণালয় যেভাবে কাজ করে তার যে একটা দপ্তর আছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই সচিবিক কাঠামোর কোনো দপ্তর নাই। প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল অফিস সবাই বলেছেন যে সুপ্রিম কোর্টের একটা সচিবিক অফিস দরকার, যেখানে টোটাল একটা মন্ত্রণালয়ের যে সেট থাকে এই মন্ত্রণালয়ের সেট সেখানে থাকবে এবং যেখানে নির্বাহী বিভাগ কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবে না। এই সচিবিক অফিসের অ্যাপয়েন্টমেন্ট, মনোনয়ন, ট্রান্সফার, প্রমোশন, বেতন, ভাতা নির্ধারণ সরকারের নির্বাহী বিভাগ করতে পারবে না, এটা সুপ্রিম কোর্ট করবে। এবং আমরা প্রস্তাব করেছি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্টের জাজ যাদেরকে মনে করেন তাদের নেতৃত্বে এই সচিবিক বিভাগটা পরিচালিত হইতে হবে। এরপরে দ্বিতীয় প্রস্তাব যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেলের যে অফিস আছে আপনারা জানেন, সেখানে শত শত কর্মকর্তাকে আপনার বিভিন্ন সময় নিয়োগ দেওয়া হয়, বিশেষ করে যখন সরকার পরিবর্তন হয়। অথবা এখন আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে পিপি, এপিপি, জিপি এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, প্রসিকিউটরের অফিসে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে। কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়? কোনো সিস্টেম নাই, কোনো অফিস নাই। আপনি কি চাইলে এখন পুলিশের এসপি হইতে পারবেন? আমরা চাইলে কি এখন ডিসি হইতে পারবো? একটা সিস্টেম ডেভেলপ করতে হবে না, যে কে অ্যাটর্নি জেনারেল হবে, কিভাবে হবে, এডিশনাল অ্যাটর্নি জেনারেলের যোগ্যতা কি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কিভাবে হবে, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল কিভাবে হবে, এই পুরো প্রসেস তো ফলো করতে হবে। এই ফলো করার মধ্য দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ডেভেলপ করতে হবে। আমরা একইভাবে দেখতে পাচ্ছি যে এই জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টগুলোর ব্যাপারে কোনো সিস্টেম বাংলাদেশে নাই। এর পুরোটা হয় হচ্ছে ব্যক্তিগত পরিচয়, দলীয় পরিচয়, তদবির, কে কাকে চেনে, কে কোথায় লেনদেন করছে, এগুলোর উপর ভিত্তি করে। আমাদের দাবি হচ্ছে এই প্রত্যেকটা জুডিশিয়ারি রিলেটেড অ্যাপয়েন্টমেন্টগুলোকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে, কারণ কাঠামো ছাড়া রাষ্ট্রের কোনো জায়গাতে কোনো কর্মকর্তা কর্মচারী নিয়োগ হতে পারে না। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অধীনে এই সচিবিক দপ্তর হতে পারে একটা বড় জায়গা, যে এইখানে অ্যাপয়েন্টমেন্টগুলো কিভাবে হবে। তৃতীয়ত আমরা বলেছি, আপনারা জানেন যে বাংলাদেশে ফৌজদারি অপরাধ যখন হয়, এই ফৌজদারি অপরাধের মামলা করা, তদন্ত করা, কোর্টে সাক্ষ্য দেওয়ার অধিকাংশ কাজ করে